স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁর আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পথে ধূপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে বগুড়ায় রাত্রি যাপন করবেন তিনি। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের যে জনসভাটি সেটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে হবে আজ বেলা ২টা নাগাদ। এবং এরই মধ্যে কিন্তু আমি দেখেছি গত ২৪ ঘন্টায় নিরাপত্তার বলয়ে রাজশাহী মহানগরীকে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে যেখানে ঐতিহাসিক মাঠ, বিভিন্ন প্রান্তের মানুষ আসবেন, লাখ লাখ মানুষ। এমনকি মিজানুর রহমান মিনু, যিনি রাজশাহী সংসদীয় আসনের মনোনয়ন পেয়েছেন ধানেশ্বরী থেকে, তিনি বলেছেন, কিছুক্ষণ আগে আমি দেখেছি যে নেতাকর্মীদের সঙ্গে মিজানুর রহমান মিনু মঞ্চের যে আয়োজন রয়েছে সেগুলো দেখছেন। এবং এর মধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দীর্ঘ একটি পথ পরিক্রমার পর, অর্থাৎ ২২ বছর পর রাজশাহীতে আজ আসবেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। এবং তার এই আগমন ঘিরে এক ধরনের উত্তেজনা, উচ্ছ্বাস রয়েছে। এবং যেহেতু এটি নির্বাচনী প্রচারণার অংশ বা জনসভা, সেটি ঘিরে ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই অঞ্চলের মানুষের উপর, জনপদের মানুষের মধ্যে এক ধরনের বাড়তি উন্মাদনা রয়েছেন। তারা চাইছেন তারেক রহমান এই উত্তরের এই জনসমাবেশ থেকে রাজশাহীর মানুষকে, এই রাজশাহীর আশেপাশের ১৩টি আসনের মানুষকে ভোটে কিভাবে তার দল জয়ী হবে তার দিকবার্তা দেবেন, এমন একটা প্রত্যাশা এইখানকার মানুষের রয়েছে। সেই মানুষরাই বলছেন যে তারা আসলে এই নির্দেশনা জানার জন্য মুখে রয়েছেন। এবং দিনব্যাপী কিন্তু উত্তরের এই জনপদ থেকে বলা যায় আগামী ৪ দিন বড় বড় কয়েকটি সমাবেশ করবেন। সেখানে আজ রাজশাহী দিয়ে শুরু, বিকেলে নওগাঁ, আপনি যেমনটা বলেছেন বগুড়ায় পথসভা, জনসভা রয়েছে। এরপর রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। রংপুরে ঈদগাহ মাঠে একটি জনসভা আছে। তারপরে রংপুর থেকে আবার তিনি বগুড়া আসবেন। বগুড়া হয়ে সিরাজগঞ্জে জনসভা করবেন, টাঙ্গাইলে জনসভা করবেন। দীর্ঘ একটি পরিক্রমার মধ্যে দিয়ে বলা যায় যে উত্তর জনপদের ৩৯টি আসনের বেশিরভাগ আসন তিনি কাভার করবার চেষ্টা করবেন। তো জনসভার জন্য প্রস্তুত রয়েছে। হাজার হাজার নেতাকর্মী আসতে শুরু করেছেন। দেখা যাক দিন যত গড়াবে কি বার্তা দেন বিএনপির এই চেয়ারম্যান, সেটি আসলে নির্বাচন ঘিরে আগামী দিনের রাজনীতিতে বিএনপির জন্য এক ধরনের বার্তা তো রয়েছেই। সেই বার্তার অপেক্ষা দুপুর নাগাদ আসলে করতে হচ্ছে। ধন্যবাদ রুবায়েত। রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার জনসভার প্রস্তুতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন একজন। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার জামায়াতে ইসলামের সেক্রেটারি। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন হবে গণভোট। তবে গণভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি, আর নতুন ভোটারদের মধ্যে রয়েছে কৌতূহল। গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করতে দিনাজপুরে জেলা তথ্য অফিস থেকে নেওয়া হচ্ছে নানা রকম উদ্যোগ।
12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে হবে গণভোট। এদিন আলাদা ব্যালটে সুনির্দিষ্ট 4টি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। কেন এই ভোট, কিভাবে দিতে হবে, গণভোটের সুফলই বা কি, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। নতুন ভোটারদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভ্রান্তি। নির্বাচনের সময় গণভোট হবে, কিন্তু গণভোট সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই। এই জন্য সরকারের প্রয়োজন ব্যাপক প্রচারণা, লিফলেট এবং জনগণের কাছে এই বিষয়ে আরো অনেক তথ্য পৌঁছানো। তা আমি চাই সরকার আরো এটা ভালোভাবে প্রচার করুক, সবাইকে বলুক, যাতে গণভোটে ভোট আমরা দিতে পারি। আমি গণভোটের পক্ষে। আমি চাই যে নতুন প্রজন্ম যারা আসছে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, বসবাসযোগ্য বাংলাদেশ পায়। অনেকের কাছে এদেশে গণভোট শব্দটাই নতুন, আর তরুণ ভোটারদের কাছে তো এক কৌতূহলের বিষয়। গণভোট কি এখনো এই সারা দেশের প্রত্যেকটা মানুষ এখনো সঠিকভাবে জানে না আসলে গণভোট কি। আমরা নতুন ভোটার হিসেবে জানি না গণভোট কাকে বলে। এখন সরকার যদি ব্যাপকভাবে প্রচার করে আমাদের বলতেন গণভোট কি, এটা হা বা না, তাহলে আমরা সকলেই বিষয় জানতে পারতাম, এরপরে হা বা না উত্তর দিতাম। গণভোটের বিষয় বলতে কি আসলে বিস্তারিত তো অনেকগুলো পয়েন্ট থাকে, এগুলো এত কিছু আমাদের মাথায় সবসময় থাকে না। গণভোট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে দিনাজপুর জেলা তথ্য অফিস থেকে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও ভোটের গাড়ির মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তো গণভোটের কনসেপ্টটা যেহেতু অনেক বছর পরে আবার শুরু হচ্ছে এবং আমাদের দেশে এবার প্রায় বিগত 20-22 বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে তারা গণভোটের সাথে, তারা হয়তো গণভোটের ধারণার সাথে তারা অবগত না। জনগণের মতামত যাচাই ছাড়া তো এটা সম্ভব না। হ্যাঁ বা না দেওয়ার যে কারণটা সেটা তাদেরকে বোঝানোর জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গণভোটের প্রকৃত ধারণা ছড়িয়ে দিতে আরো জোরালো উদ্যোগের দাবি দিনাজপুরবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নিবে না, যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করবে। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষকও পাঠাবে না, তবে ঢাকার মার্কিন দূতাবাস 4টি স্থানে নির্বাচনী পরিবেশ দেখতে যাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন ঘিরে গুঞ্জন ওঠে বাংলাদেশের ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব বা পক্ষপাতিত্ব নিয়ে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রথমবারের মতো সিসির সাথে সাক্ষাৎ করতে যায় মার্কিন কূটনীতিকদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের ভোটের রায় দেখতে চায়। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এদেশের নির্বাচন কেমন হবে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংসদ ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল। আচরণবিধি লঙ্ঘন ও আইন শৃঙ্খলার বিষয়েও ইসির পদক্ষেপ জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। সিকিউরিটি নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের ব্যবস্থাপনাটা কি। আমরা বলেছি যে আমরা প্রায় 9.5 লক্ষ আপনার সিকিউরিটি কর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। তিনি বলেন, গণভোট গণনার সময়সীমার বিষয়েও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত রাত 1টার দিকে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিসিএস প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি এবং গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে। এর আগে বিসিএসএ প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের
প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিসিএস প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী এবং প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা দেখা দিয়েছে ইরান এবং সেখানে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর হামলা করে তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে ইসলামিক রেভলিউশনারি কর্পসের প্রধান তানগসিরি তিনি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দাঁড়িয়ে আছেন। সেখানে সারিবদ্ধভাবে উৎক্ষেপণের পথের জন্য থাকা শত শত মিসাইল প্রস্তুত রয়েছে। তিন দিনের চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীনের সঙ্গে যুক্তরাজ্যের ঝিমিয়ে পড়া সম্পর্ককে নতুন করে চাঙ্গা করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন স্টারমার। ৮ বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম চীন সফর। স্টারমারের প্রত্যাশা তার এই সফর যুক্তরাজ্যের মানুষের পকেটে আরও টাকা আনবে এবং দেশকে আরও নিরাপদ রাখবে। বৈঠকে শি জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য চীন সম্পর্কে কিছু মোড় দেখা গেলেও তা চীনের স্বার্থে কাজ করেনি। বিশ্বের বর্তমান অবস্থাকে অস্থির হিসেবে বর্ণনা করে চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এবং দুই দেশের অর্থনীতি ও জনগণের জন্য যুক্তরাজ্য এবং চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন জরুরি। বৈঠকে চীনকে বিশ্ব মঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খেলার খবর, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ ফুটসালের অভিষেক আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে যাচ্ছেন বাংলাদেশ নারী দল। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুনের এই টুর্নামেন্টে গোল সংখ্যা 13টি। তার নেতৃত্বেই বাংলাদেশ টানা 2বার সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে। 2018 সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রাব্বানির অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটসাল দল। এরপর দীর্ঘ 6 বছর কার্যক্রম বন্ধ ছিল। পরে এবছরের শেষের দিকে ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন করে। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।